আফসোস হয়েছিল জেনে হয়তো খুব বেশি দেরি করে ফেলেছি, কিন্তু আমি এটাও চাই সাফার খুশি থাকুক। আর নিঃসন্দেহে সেই খুশি তুমি। তোমার মাঝেও সুখ পায়, তাই বলছি সাফারকে বোঝার চেষ্টা করো। ওকে জানার এখনো অনেক কিছু বাকি আছে তোমার। জানি ওকে বোঝা এত সহজ নয়, তবে চেষ্টা তো করতেই পারো, তাই না? আমি ওনাকে সত্যি বুঝতে পারি না, উনি কখন কি করে জানি না। সেদিন তো আমার সাথে চন্দ্রা চুপ হয়ে গেল, বাকি কথা বলতে পারলো না। মৃণালী বলল, আমি জানি সব। চন্দ্রা কম্পিত পলকে তাকালো। কি করে? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। তাহলে কি সাফার এসব কি বলার বিষয়? সাফার বলেনি। আমি নিজেই বুঝে নিয়েছি সাফারের প্রত্যেকটি রাগ আমার চেনা। তুমি অন্য কিছু ভেবো না। সকালে যখন সাফার আমাকে ফোন করে বললো তোমার সাইজের এক সেট কাপড় ম্যানেজ করে, তখনই আমি ধারণা করে ফেলেছি কিছু একটা হয়েছে। তোমরা যাওয়ার পর তোমাদের রুম চেক করে গিয়ে তোমার ছিন্ন বস্ত্রগুলো ফ্লোরে পড়ে থাকতে দেখি। আর বাকিটা আমার যা বোঝার বুঝে নিয়েছি। আমি জানি সাফার তোমার সাথে জোর জবরদস্তি করবে না, ও সে ধরনের ছেলেও না। তবে রাগ ছাড়বে, হয়তো কিছুটা জঘন্যভাবে। এমনই হয়তো সব চেঞ্জ হলেও ওর রাগকে নিয়ন্ত্রণ করা মুশকিল। কিন্তু একটা জিনিস হয়তো তুমি জানো না, তোমার ক্ষেত্রে রাগটাও কম দেখায়। আমাদের উপর তো বুলেটের মতো গুলি ছাড়ে। চন্দ্র বলল, কি করব আমি? এত ভালোবাসার যখন মানুষটি অন্য কারো হতে চলেছে। মৃণালী মিষ্টি কথা বলেছ। ডোন্ট ওয়ারি ডিয়ার, মিষ্টির চ্যাপ্টার ক্লোজ। আর কোনো মিষ্টি তোমার মাঝে আর আসবে না। চন্দ্রার চোখ মুখ কৌতূহলে জেগে উঠল। সাফার কিছু বলেনি এখনো? চন্দ্রা মাথা নেড়ে না বলল। মৃণালী চাপা হাসল। ফ্ল্যাশব্যাক। বেচারির সমাজের জঘন্যতম একটা দিক। বেবিচার শুধু মানুষকে নয়, মানুষের ইমানও পুরো নষ্ট করে ছাড়ে। ইসলামের দৃষ্টিতে ব্যভিচারের যুক্ত নরনারী কঠোর শাস্তির বিধান আছে। মিষ্টি একজন ব্যভিচারী। একজনের পুরুষের ক্ষমতা নিয়ে এই নারীকে তৃপ্তি দিতে, নিজের কামনার জ্বালা মিটাতে এই নারীর বিছানায় প্রতি রাতে নাম না জানা অসংখ্য পুরুষের আনাগোনা চলে। মাত্র 16 বৎসর বয়স, শরীরের আদিম সুখে মগ্ন হতে, কারো সামনে নগ্ন হতেও সামান্য দ্বিধাবোধ কাজ করতো না মিষ্টি। সর্বপ্রথম ওর শিকার হয়েছিল ওর নিজেরই হোম টিউটর মিস্টার আবির। লোকটি বিবাহিত এক সন্তানের জনকও ছিলেন। তবু মিষ্টির প্রেমের জালে ফেসে গেল। পড়াতে যে মিষ্টির সাথে চুটিয়ে প্রেম করত। প্রেম কি বলে চলে, প্রেমের নামে চলতো তাদের নোংরা কার্যক্রম। প্রায় 2 বছর মিষ্টি নিজের থেকে প্রায় 17-18 বছরের বড় লোকটির নাকের ডগায় রশি লাগিয়ে করেছে, যখন যেভাবে চেয়েছে ব্যবহার করেছে। কিন্তু একসময় মিষ্টির লোকটি থেকে ইন্টারেস্ট উঠে যায়। ইন্টারেস্ট অবশ্যই আগেও ছিল না তেমন, তবে ওর নতুন কোনো শিকার পাচ্ছিল না বলে সহ্য করে যাচ্ছিল। কিন্তু ভার্সিটিতে উঠেই ওর নতুন শিকার পেয়ে যায়। রুদ্র নামের একটি ছেলের সাথে আবারও গভীরভাবে জড়িয়ে পড়ে। তবে ছেলেটি যথেষ্ট ভদ্র ছিল। কিন্তু এই রুদ্রের উপরও মিষ্টির যখন মন ভরে যায়, তখন টিস্যু পেপারের মতো ওকে ছড়ে মারে। ছেলেটি সহ্য করতে পারেনি। কিছুদিন পর ছেলেটির নিজ রুমেই লাশ পাওয়া যায়। প্রেমে হারা আশিক আত্মহত্যার পথ বেছে নেয়। এতেও মিষ্টির জীবনে তেমন কোনো ফারাক পড়েনি, ও মরতই চলতো। এরপরও মিষ্টির জীবনে অনেক ছেলে এসেছে, কেউ আফসোসে, কেউ বা মিষ্টির ভয়। মদ আর ড্রাগসের নেশায় বোধ তাকে প্রায় টোটালি মেন্টালি সিক মেয়েটি। একদমে কথা বলে থামলো নেহাল। সবই বুঝলাম, কিন্তু এখন সমস্যা কোথায়? এর থেকে খুব বড় বড় মেন্টালিস্টকে হ্যান্ডেল করেছি আমরা। তাহলে এই মেয়ে কোনো ক্ষেত্রে মরল? লোক পাঠিয়ে ফিনিশ করে দাও, কেউ জানতে পারবে না কি হয়েছে ওর সাথে। নিশান্তের সপ্রতি ভাবে বলল। সাদা সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসলো সাফার। দৃষ্টি তার শূন্য। চিন্তিত মুখে গম্ভীর কণ্ঠে বলল, এত সহজ না এবার ব্যাপারটা। নেহাল বলল, কিন্তু কেন? সমস্যা কোথায়? মাত্র 18 বয়সে যে 3টি খুন করে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে, তাহলে ভাবেন এই মেয়ে কি 8-10টা সাধারণ মেয়ের মতো হবে? এর মানে কাকে খুন করেছে? নিশান্তের বিস্মিত নয়নে জানতে চাইল। নিজের হোম টিউটোরিয়াল আবির আর তার স্ত্রী বাচ্চাকে। সামনের সোফায় বসা অব্র, নিশান্ত সহ মৃণালী বিস্ময় বিহ্বল। কি বলছে নেহাল? আর ইউ সিরিয়াস? আর খুন করেও বেঁচে গিয়েছে কিভাবে?
একটা পরিবার প্রায় একসাথে গায়েব হয়ে গেছে। এতেও কারো সন্দেহ হয়নি? প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? মৃণালের উৎকণ্ঠিত হয়ে জানতে চাই। পুলিশ প্রশাসন সব কিনে নিয়েছিল। মিষ্টির পিতা নিজের একমাত্র সন্তান বাঁচানোর জন্য অন্য এক নিরীহ মানুষকে খুনের দায় ফাঁসি দেওয়ার খুব কৌশলে ভরা আদালতে আবিরের স্ত্রীকে চরিত্রহীন নারী প্রমাণ করে দিয়ে পরকীয়র রেশারেশির জোর ধরেই খুন হয়েছে আবির আর তার পরিবার কোর্টে প্রমাণ করে দেওয়া হয়। সবই টাকার জোর, বুঝলি? এই শহরে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য সাজানো কোনো ব্যাপারই না, যদি তোর টাকা থাকে। টাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার, যার সংস্পর্শে শরীরের বড় বড় দাগও দূর হয়ে যায় নিমেষে। তা বুঝলাম, কিন্তু মিষ্টি ওর হোম টিউটোরিয়ালকে কেন মেরেছে, আর তার পরিবারই বা কি ক্ষতি করেছ? অব্রের প্রশ্নের প্রতি উত্তরে নেহাল আবারও বলা শুরু করল। আচানক মিষ্টি ওই লোকটিকে ছেড়ে দেওয়ায় ছটফটে ওঠে লোকটি। মিষ্টির মতো এত সুন্দর অল্প বয়সের মেয়ে পাওয়া তো আবিরের জন্য হাতের চাঁদ পাওয়ার মতো ছিল, তাই না? কিন্তু হঠাৎ মিষ্টি ছেড়ে যাওয়া মানতে পারছিল না। লোকটিও কম ছিল না, মিষ্টিকে হুমকি দিতে থাকে সবাইকে বলে দেওয়া, ওর বাবার মান সম্মান সব দুলিশ্বাত করার। মিষ্টি শুধু নামেই মিষ্টি ছিল, বাস্তবে তো এক ভয়ঙ্কর খনি। আবিরের হুমকি দেয়, মাথার তার ছেড়ে যায়। তাই একদিন আবিরের বাসায় গিয়ে পরপর দুটো গুলি করে আবিরের বুকে। দুঃখজনক ব্যাপার হলো আবিরের বউ বাচ্চা দেখে ফেলে ঘটনাটি, তাই ওদেরও মেরে পথের কাঁটা দূর করে ফেলে একেবারে। তৎক্ষণাৎ খবর পেয়ে আব্দুল তালেব সশরীরে উপস্থিত হন ঘটনাস্থলে। মেয়ের এমন কর্মে কিছুটা বিস্ময় হলো, ওরে সব কৌশলে সামনে ফেলেন। বিন্দুমাত্র রেশ মেয়ের শরীরে পড়তে দেয়নি। তবে এই ঘটনাটি শেষ হতে পারত যদি মিষ্টিকে তার কৃতকর্মের শাস্তি দেওয়া হতো, কিন্তু না। সেই ঘটনার পর মিষ্টির সাহস যেন আরো বেড়ে গেল। যে জিনিস ওর পছন্দ হয় সে জিনিস নিজের না করা পর্যন্ত ক্ষান্ত হতো না, হোক সেটা যে কোনো মূল্যে। কিন্তু চন্দ্রার সাথে ওর কিসের দুশ্মনী? আমার জানা মতে চন্দ্রার এই শহরের কেউ নয়। সাফার সোফা ছেড়ে এবার উঠে দাঁড়ালো। অফিস রুমের স্বচ্ছ কাচের দেয়ালটার সামনে গিয়ে হাতে রাখা জ্বলন্ত সিগারেটটাকে নিজের রুক্ষ ঠোঁটের মাঝেই চেপে ধরল। দৃষ্টি সামনে রেখে শ্বাসরুদ্ধ করে একটা দম ছাড়ল। জিভ দিয়ে নিজের গাল চেটে ঠোঁট দুটো একবার ভিজিয়ে শুকনো একটা ঢোক গিয়ে খানিকটা ঘুরে অফের দিকে তাকিয়ে বলল, ও আমাকে চায়, ওর টার্গেট আবার আমি। আমার জন্যই ও চন্দ্রাকে গত 1 মাস ধরে ফলো করেছে। শুধু এতটুকু জানতে চন্দ্রার সাথে আমার সম্পর্কটা আসলে কি। অব্র সহ নিশান্ত মৃণালী দুজনেই অবাকের চরম সীমায়। কি বলছিস কি সাফার? এই সাইকো মেয়ে তোর পিছনে তুই কিভাবে বুঝলি? মৃণাল জানতে চাইল। সাফারের চিন্তিত মুখে কারো দৃষ্টি এড়ালো না, তবে সাফারকে কখনো এত চিন্তিত আর গম্ভীর আগে দেখছি বলে মনেও পড়ছে না। কারো সাফার বলা শুরু করলো, মিষ্টি 2 মাস আগে কোনো এক পার্টিতে আমাকে দেখেছে। তখন থেকে আমার সাথে কথা বলতে উদ্গ্রীব হয়ে পড়ে, কিন্তু আশেপাশে মেয়েদের থেকে যখন শুনেছে আমার পাশে ঘেঁষাঘেঁষি করা মেয়েদের আমি বরং পাত্তা দিয়ে অপমান করিয়ে দিই, তাই কিছুটা নিজেকে দমিয়ে ফেলে। কিন্তু বরাবরের মতো নিজের চাওয়াকে প্রাধান্য দেয় মিষ্টি। স্থির থাকতে পারলো না। লোক লাগে আমার পুরো হিস্ট্রি জানার কাজ চালিয়ে গেল। আমার স্বভাব জানার পর মিষ্টি কিছুটা হলেও বিচলিত হয়ে পড়ে, কারণ ও বুঝতে পারে ওর অন্য সব আশিকগুলোর মতো ওর রূপে বা ওর টাকার কোনো কিছুতেই আমাকে ইমপ্রেস করতে পারবে না। তাই ও মনে মনে অন্য চিন্তা আটতে থাকে, আমার দুর্বলতা খুঁজতে থাকে। যেখানে পা দিয়ে ও আমার দিকে আসার সিঁড়ি বের করতে পারে। ও আমার সব ডিটেলস বের করতে পারলেও চন্দ্রা আর আমার রিলেশনটা আসলে কি তা জানতে পারেনি। আমি তো কখনো আমাদের রিলেশনটা পাবলিশও করিনি। চন্দ্রাকে আড়ালে রাখা আমার যে ডিসিশন তা একেবারেই কাজে লেগে গিয়েছিল এই মুহূর্তে। তাই মিষ্টি হাজার চেষ্টা করেও আমাদের সম্পর্কের নাম খুঁজতে পারে না, পারতে চন্দ্রার পিছনে লোক লাগিয়ে দেয়। আমরা সেদিন পার্টি ছেড়ে যখন বড় মায়ের বাড়ি গিয়েছিলাম, মনে আছে অব্র? তো অব্র চিন্তিত মুখে সায় দিল। সেদিন যাওয়ার পথে ব্যাপারটা লক্ষ্য না করলেও আসার সময় আমার চোখ ফাঁকি দিতে পারেনি। ব্যাপারটা তখন আমার কাছে ক্লিয়ার ছিল না। ভেবেছিলাম ওরা আমার পিছু নিচ্ছে, কিন্তু না, খুব শীঘ্রই আমার ভ্রম ভেঙে গেল।
যেহেতু পরিবারের সবাই জানতো আমার পার্টি শেষ হবার পর হোটেলেই দুদিনের জন্য থাকবো, তাই চন্দ্রাকে আমি সরাসরি বাসায় নিয়ে যেতে পারিনি। হোটেলে এসে ফারাজ, রিদি আর অর্পিতার সাথে যখন চন্দ্রাকে পাঠালাম, তখন আমাদের পিছনে আসা গাড়িটি ওদের গাড়ির পিছনে চলে গেল। অথচ গাড়িটির ভেতরে থাকা লোকগুলো স্পষ্ট দেখেছে আমি গাড়িতে ছিলাম না। সত্য বলতে আমি নিজেই আমার উপস্থিতি তাদের জানিয়েছি। যখন ওরা আমাকে ছেড়ে চন্দ্রার বাসার গাড়িটির দিকে অগ্রসর হলো, তখন ক্লিয়ার হলাম আমি ওদের উদ্দেশ্যে কি। আমার আর নেহালের নাকের ডগা দিয়ে কেউ চন্দ্রাকে প্রতিনিয়ত ওভারজাম্প করে যাচ্ছিল, অথচ আমরা একদম টেরি পেলাম না। বুঝতে পারছিস কতটা প্রফেশনাল লোক হলে এমন হতে পারে? এরপরই নেহালকে দিয়ে খোঁজ লাগালাম চন্দ্রার প্রতি এত ভালোবাসার কার জন্মালো হঠাৎ। কিন্তু আমাদের ইনফরমেশন সব অন্য কিছু বলেছিল। চন্দ্রাকে টার্গেট করার পিছনে উদ্দেশ্য ছিল আমি, নিঃসন্দেহে মাস্টারমাইন্ড। তবে তোর মিষ্টিকে ভয় পাওয়ার কারণটা কি জাস্ট এটাই, নাকি আরো কিছু আছে সাফার? সম্রাট কাপুরকে চিনিস? অব্র খানিকটা নেড়ে ছেড়ে বসলো। প্লিজ ডোন্ট সে সম্রাটের সাথে মিষ্টির কোন লিঙ্ক আছে? মৃণাল ব্যাপারটা বুঝতে পারলো না, তাই খানিকটা চিন্তিত সরেই সাফারকে প্রশ্ন করলো, কে সম্রাট কায়ুফ আর ওর মিষ্টির সাথেই বা কি সম্পর্ক? সাফার বলল, আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাথাদের মধ্যে একজন। ড্রাগস স্মাগলিং, নারী পাচার, এমনকি অস্ত্র পাচার হতে শুরু করে খুন খারাপি করা সব কাজই ওর পেশা। ওর আন্ডারে অনেক সুপারি ক্লিয়ার কাজ করে। আর ওরা এতই সর্প শুটার যে কয়েক মাইল দূর থেকেও শুটার মাথাটা গুলিটা উড়িয়ে দেওয়া প্রশিক্ষণ প্রাপ্ত। রাজনৈতিক দিক দিয়েও যথেষ্ট ভাব আছে, তাই তো পুলিশও কিছুই করতে পারে না। আর এই সম্রাট কায়ুফের খাস লোক হলো আব্দুল তালেব, মানে মিষ্টির পিতা। মিষ্টিকে গায়ে হাত তোলা মানে আব্দুল তালেবের শরীরে আঘাত করা। আর বাপ মেয়ে দুজনকে যদি একসাথে আক্রমণ করি, তাহলে সাপের লেজ পায়ে দেওয়ার মতো অবস্থা হবে আমাদের। সম্রাট কাউকেই ছাড়বে না, সামনে কে দাঁড়িয়ে আছে তাও হয়তো দেখবে না। রাজনৈতিক কোনো ক্ষমতা আমাদের কাজে লাগবে না তখন। রোম জুড়ে নেমে এলো পিনপন নিস্তব্ধতা। কেউ কল্পনা করেনি এমন একটা অযাচিত ঝামেলায় জড়িয়ে যাবে হঠাৎ, তাও আবার এই মুহূর্তে, যেখানে ওদের হোটেল নির্মাণের অনেক বাধা বিপত্তি পার হতে হচ্ছে। তাও যদি কম থাকতো। এই প্রজেক্টের পিছনে ওদের অনেক টাকা লেগেছে। এখন এই উটকো ঝামেলার কারণে কোনো সমস্যা হলে বিরাট বড় লোকসান মাপতে হবে। আর এবার লোকসানের পরিমাণ অনেক কমে হবে। সবার চেহারার বয়ের ছাপ স্পষ্ট। সাফারি নিজের বন্ধুদের ভীতু মুখখানি দেখায় মৃদু সুরে হাসলো। সোফার আরামে হেলান দিয়ে বসলো নিজের বাল্যকালের বন্ধুদের সামনে। তোরা ভয় পাচ্ছিস? রিয়েলি? এর আগে আমরা কি কি করেছি নিশ্চয়ই মনে আছে। তাহলে হঠাৎ এত চিন্তিত কেন? চিন্তার কারণ আছে সাফার, কারণটা নিশ্চয়ই তোর অজানা নয়। নিশান্ত এর গভীর জবাব। সাফার বলল, আমি জানি, সব বুঝি। তোদের থেকে বেশি আমি চিন্তিত। তবে চিন্তার ভার আমার কাঁধে নিয়ে ঘুরি না। এটা সম্পূর্ণ আমার সমস্যা, তাই আমাকে আমার মতো সামলাতে দে। তোরা কেবল হোটেলের দিকটা সামলে নিস। অব্র নিশ্চুপ রইল। আপাতত কিচ্ছু বলে লাভ নেই, কারণ সাফার সম্পর্কে আইডিয়া আছে। ওর সাফারের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ভয়ে কোথায় পালিয়ে যেত বা হার মেনে যেত। কিন্তু ভয় জিনিসটা যেন সাফারের দাঁতেই নেই। ব্যাপারটা সাফার হ্যান্ডেল করবে মানে এখানে আর কারোর নাক গলানোর প্রশ্নই আসে। লক্ষ্মী ছেলের মেয়ের মতো সাফার শান্ত থাকবে না, কারণ সাফার মোটেও লক্ষ্মী ছেলে নয়। ও বেয়ারা নিজের দিকে দিয়ে আসা আর ঝড়কে চোখের পলকে উল্টো পথে চলতে বাধ্য করে এক ধাতুর চেয়ার। এখন দেখা যাক মিষ্টি নামের এই চ্যাপ্টার সাফার কিভাবে শেষ করে। তো ফ্রেন্ডস, মিষ্টির রহস্য নেক্সট পর্বে আরো খোলাসা করা হবে। অপেক্ষা করুন, গঠনমূলক মন্তব্য করুন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।